মিসেস গাজেনের বাড়িটা সুন্দর একটা ডুপ্লেক্স। নিচের তলাতে থাকে আয়া ও পরিচারিকা, রান্নাবান্না, স্টোর সব নিচতলাতেই। সব মিলিয়ে নিচতলায় 5টি ঘর। নিচতলা থেকে সার্চ শুরু করেছিল আহমাদ মুসা। কাজে লাগতে পারে এমন কিছুই পেল না সে নিচতলায়। নিচতলায় সিঁড়ির গোড়ায় বড় একটা লাউঞ্জের মতো জায়গা। নিচতলার কেন্দ্র এটাই। এখান থেকে রান্নাঘর, স্টোর, ড্রয়িং, শোবার ঘর সবই দেখা যায়। এখানে দোল খাওয়া একটা ইজি চেয়ার। আহমাদ মুসা আয়াকে জিজ্ঞেস করল, এই ইজি চেয়ারটা কার? সার্চের সময় আয়া ও পরিচারিকাকে আহমাদ মুসা সাথে রেখেছিল। এখানে ম্যাডাম বসতেন। ছুটির দিন কিংবা অফিস থেকে আসার পর বিকেলে এখানে বসতেন। আমরা কাজ করতাম আর তিনি বসে বসে দেখতেন এবং গল্প করতেন। আহমাদ মুসার প্রশ্নের উত্তরে বলল আয়া। পরিচারিকা ও আয়া দুজনই মধ্যম বয়সের। পরিচারিকা গোবেচারা চেহারা, কিন্তু আয়ার চোখ মুখ খুবই শার্প। আর্মেনীয় না তুর্কি বোঝা মুশকিল, তবে কথায় আর্মেনীয় টানটা একটু খেয়াল করলেই বোঝা যায়। মিসেস গাজেন ছুটি ও অবসর আর কিভাবে কাটাতেন আয়া? জিজ্ঞাসা আহমাদ মুসার। লিখে পড়ে তিনি সময় কাটাতেন, বলল আয়া। কি লিখতেন? জিজ্ঞাসা তার। দৈনিক ভ্যানের নিকোল এ নিয়মিত তিনি ছদ্মনামে কলাম লিখতেন। আয়া বলল, তার সে কলামের কি কোনো কালেকশন আছে? বলল আহমাদ মুসা। আছে অবশ্যই, তার স্টাডিতে পাওয়া যাবে। আয়া বলল, নিচের কাজ শেষ, চলুন উপরটা দেখব। বলে আহমাদ মুসা ইজি চেয়ার ক্রস করে সিঁড়ির দিকে যাবার সময় ইজি চেয়ারের পেছনের সেফার্স প্লেটটার নজর পড়ল। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম তার দৃষ্টি আকর্ষণ করল। টার্কিশ হরফে আডিরা ফার্নিচার্স। আডিরা হিব্রু শব্দ, অর্থ শক্ত, শক্তিশালী। সেফার্স প্লেটে একটা মনোগ্রাম, বহুকোণ বিশিষ্ট তারার মধ্যে আর্টিস্টিক কায়দায় হিব্রু অক্ষরে আডিরা লেখা। হঠাৎ আহমাদ মুসার কি যেন মনে পড়ল। একটু ঘুরে সামনে গিয়ে ইজি চেয়ারের একটা হাতলের উপর চোখ ফেলল। তার সন্দেহটাই ঠিক। এগুলো হিব্রু অক্ষর। হিব্রু অক্ষর। উপর থেকে নিচে একটি করে অক্ষর বেশ স্পেস দিয়ে লেখা হয়েছে, মোট 4টি। 4টি অক্ষরকে একত্রিত করলে একটা শব্দ হয়ে যায়। সেটা হিব্রু শব্দ বাটিয়া, যার অর্থ ঈশ্বরের কন্যা। এগুলো নিশ্চয় মিসেস গাজেনের হাতে লেখা। তাহলে হিব্রু তিনি জানতেন, ভাবল আহমাদ মুসা। আহমাদ মুসার মনে স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। আপনাতে আহমাদ মুসা বলল, একটা কিছু লেখা দেখলাম কিন্তু বুঝলাম না, বলে সিঁড়ির দিকে চলল। উপরে উঠে এলো আয়াকে সাথে নিয়ে। উপরে 4টি রুম, একটা ড্রয়িং, একটা মাস্টার বেড, একটা অতিথি কক্ষ এবং একটা স্টাডি রুম। মাস্টার বেডরুমের সাথে আরেকটা ছোট্ট কক্ষ আছে, ওটা ড্রেসিং রুম। মাস্টার বেডে ঢুকে আহমাদ মুসা দেয়ালে একটা ছবি টাঙানো দেখল। নবযৌবনা এক মহিলা। মিসেস গাজেনের ছবি? জিজ্ঞেস করল আহমাদ মুসা আয়াকে। জি হ্যাঁ, অনেক আগের ছবি তার, বলল আয়া। তোমার ম্যাডাম তো খুবই সুন্দরী, বিয়ে করেননি কেন? মিসেসই বা হলেন কেমন করে? ছবির দিকে চোখ রেখে জিজ্ঞেস করল আহমাদ মুসা। একটুক্ষণ চুপ করে থাকলো আয়া, তারপর বলল, স্যার, এটা তার পার্সোনাল ব্যাপার। তিনি কোনোদিন বলেননি, আমিও জিজ্ঞাসা করিনি। তবে আমি শুনেছি তিনি প্রথম দিকে বিশ্বাসঘাতকতার শিকার হন, কিন্তু এসব নিয়ে তার কোনো দুঃখবোধ ছিল না। তিনি নিজেকে ডটার অব গড ভাবতেন। যতদূর জানি তার মিসেস লেখার কারণ মানুষের কৌতূহল থেকে নিজেকে রক্ষা করা। উনি কোন ধর্মের অনুসরণ করতেন? আহমাদ মুসা বলল, স্যার, আমি তাকে কোনোদিন কোনো ধর্মশালায় যেতে দেখিনি। বাড়িতে কোনো ধর্মগ্রন্থও আমার চোখে পড়েনি। আয়াকে ধন্যবাদ দিয়ে আহমাদ মুসা আয়ার সহযোগিতায় শোবার ঘরটা তন্ন তন্ন করে খুঁজল। কাগজপত্র, খাতা, ডায়েরি এসবই তার লক্ষ্য ছিল। আলমারি, ড্রয়ার সবই দেখা হয়ে গেল, কিছুই পাওয়া গেল না। স্টাডি রুমটা দেখা গেল ফাঁকা। কিছু বই, কিছু ফাইল ছাড়া কিছুই নেই। বইয়ের অধিকাংশ ইতিহাস বিষয়ক, প্রত্নতত্ত্বের উপর কিছু বই আছে। চরিত্রের দিক দিয়ে বইগুলো সবই একাডেমিক ও প্রফেশনাল। ফাইলগুলো 2 ধরনের। তার লেখার কালেকশন
অন্যদিকে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক অন্য লেখকদের লেখা একটি কালেকশন। মিসেস গাজেনের লেখার কিছু শিরোনাম দেখে বুঝল তার লেখার মূল বিষয় হল সমাজ ও সংস্কৃতি থেকে জাতিগত বিভেদের বিলোপ সাধন। মনে মনে হাসল আহমদ মুসা। মিসেস গাজেনের নাম খ্রিস্টান ধর্মযাজিকার হলেও তিনি লেখেন ইহুদি স্বার্থের পক্ষে। ইহুদিদের তথাকথিত মানবতাবাদের রাজনীতিকরা চাচ্ছে দুনিয়ার সব ধর্ম এবং সব জাতির বিলয় ঘটুক, শুধু টিকে থাকুক বনি ইসরায়েল জাতি এবং তাদের ইহুদি ধর্ম। অবশ্য আহমদ মুসা স্বীকার করল, তুরস্কের পূর্ব আনাতোলিয়া অঞ্চলের রাজনীতিতে মিসেস গাজেনের ভূমিকা খ্রিস্টানদের পক্ষে গেছে, কারণ এ অঞ্চলে তুর্কি স্বতন্ত্রের বিলুপ্তির পর তুর্কি শাসনের বিলুপ্তি হবে। মাউন্ট আরারাত কেন্দ্রিক পূর্ব আনাতোলিয়া অঞ্চল নিয়ে আর্মেনিয়ার যে নীল নকশা, তার বাস্তবায়নের জন্য এমন একটা পরিস্থিতিই দরকার। কিছু বই, বইয়ের র্যাক, টেবিলের ড্রয়ার এবং একটা কম্পিউটার ছাড়া স্টাডি তার কিছুই নেই। আহমদ মুসা কম্পিউটার চেক করল। কম্পিউটারে মাত্র কয়েকটি ফাইল আছে। ফাইল সবই লেখা এবং লেখা সংক্রান্ত তথ্য বিষয়ক। কোনো গোপন ফাইল কম্পিউটারে নেই। ড্রয়িং রুম ও গেস্ট রুমটাও দেখা হয়ে গেছে। সে দুটি রুম আরও ফাঁকা। কোথাও কোনো কিছু না পাওয়ায় প্রমাণ করছে বিষয়টা অস্বাভাবিক। মিউজিয়ামের রক্তাক্ত অভিযানে জড়িতদের সাথে মিসেস গাজেনের যোগসাজশ, তার হিব্রু জানা, জিউইশ ব্যাকগ্রাউন্ড, ভ্যান ক্রনিকাল পত্রিকা লেখা, তার নাম, তার দৃষ্টিভঙ্গি প্রমাণ করে বড় কোনো বিষয়ে সে একটা গ্রন্থি। যদি তাই হয় তাহলে এর পরিচয়ের কোথাও না কোথাও সে রাখবে। সে কোথাওটা কোথায়? এ সম্পর্কে জানার জন্যে হাতের কাছে একমাত্র মাধ্যম হল আয়া মেয়েটা। এই বুদ্ধিমতী চালাক মেয়েটা কিছুই জানে না, সেটা হতে পারে না। আহমদ মুসা আয়া মেয়েটাকে লক্ষ্য করে বলল, মিসেস গাজেনকে না জানলে হত্যাকারীদের মোটিভ বোঝা যাবে না। হত্যার মোটিভ না জানলে হত্যাকারীদের চিহ্নিত করা মুশকিল। কিন্তু মিসেস গাজেনের পরিচয়মূলক কিছুই তো পেলাম না। মেয়েটার চোখে মুখে চাঞ্চল্যের প্রকাশ ঘটল। বলল, স্যার, একটা জায়গা অবশিষ্ট আছে, কিন্তু কি? জিজ্ঞাসা আহমদ মুসার। স্যার, বিষয়টা আমি পরিষ্কারভাবে জানি না। শোবার ঘরে আলমারির নিচ থেকে একটা কিছু বের করতে দেখেছি, এর বেশি আমার কিছু জানা নেই। কি ধরনের জিনিস বের করতে দেখেছেন? বলল আহমদ মুসা। ছোট্ট একটা আয়তকার বক্সের মতো, বলল আয়া মেয়েটা। চলুন তো দেখি, বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। দুজনে মাস্টার বেডে ঢুকে আলমারির গোড়ায় গিয়ে বসল। আহমদ মুসা নিজেই একটা স্টিক দিয়ে আলমারির নিচের জায়গাটা এদিক ওদিক দেখল। কাঠিতে কিছুই বাঁধল না। এবার আহমদ মুসা আলমারির নিচটা হাত দিয়ে হাতড়াল। আলমারির তলা ও মাটির মধ্যবর্তী স্থান গোটায় ফাঁকা। আরেকটা জিনিস দেখে বিস্মিত হল, সেটা আলমারির বটমে দুপাশ থেকে দূরত্বের ঠিক মাঝখানে আলমারি মেকার্স প্লেট লাগানো। আহমদ মুসার কাছে এটা স্বাভাবিক বলে মনে হল না। এ প্লেট সাধারণত আলমারির মাথায় লাগানো থাকে, যাতে সহজে মানুষের চোখে পড়ে। আরেকটা জিনিসও বিদঘুটে, মেকার্স প্লেটটা অবস্থানগত ভারসাম্যের দিক দিয়ে যেখানে লাগানো দরকার ঠিক তার 2-3 ইঞ্চি উপরে লাগানো। অন্য একটি বিষয় হল, আলমারির দরজার নিচে কাঠামোটা, যার সাথে আলমারির খুঁড়া রয়েছে, সেটা স্বাভাবিকের চেয়ে বেশি চওড়া। এসবের সাথে কি আলমারির নিচ থেকে আয়তকার বাক্স বের করার কোনো সম্পর্ক আছে? মেকার্স প্লেট নেড়ে চেড়ে দেখার সময় 2 আঙ্গুল দিয়ে 2 প্রান্তে চাপ দিল। সঙ্গে সঙ্গে প্লেটটি খসে পড়ল। প্লেটটি চুম্বুকে আটকে ছিল, বুঝল আহমদ মুসা। মেকার্স প্লেট সরে গেলে সেখানে প্লেটটির আকার থেকে কিছুটা ছোট আয়তকার একটা উইন্ডো বেরিয়ে এলো। এই উইন্ডো পথে সবুজ রঙের আংটার মাথা দেখা গেল। আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিশ্চিত হল সমস্যার সমাধান হয়ে গেছে। আংটা ধরে টান দিতে ইঞ্চিখানেক বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গেই কিছু একটা পড়ার শব্দ আলমারির তলায়। আহমদ মুসা আলমারির তলায় হাত দিয়ে স্টিলের আয়তকার একটি বাক্স বের করল। আয়া মেয়েটি আনন্দে বলে উঠল, স্যার, এই বাক্স আমি ম্যাডামের হাতে দেখেছি। ঢাকনা খুলে দেখার বাক্সে একটা ডায়েরি। আহমদ মুসা আয়াকে ধন্যবাদ দিয়ে বলল, বাক্সে একটা ডায়েরি দেখে যতটা খুশি হয়েছি, বাক্সভর্তি পৃথিবীর শ্রেষ্ঠ হীরা পেলেও এত খুশি হতাম না। আপনি সাহায্য করেছেন,
আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ নয় স্যার, ম্যাডামের হত্যাকারীরা শাস্তি পেলেই আমি খুশি হব, বলল আয়া মেয়েটা। অবশ্যই ওরা শাস্তি পাবে, বলে আহমাদ মুসা দাঁড়ালো। আমরা এখন কি করব স্যার, আমাদের কি হবে, বলল আয়া। আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, আপনাদের কোনো ভয় নেই, আপাতত পুলিশ পাহারা তো থাকছেই, আহমাদ মুসা বলল। বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য হাঁটা শুরু করল সে। একটা প্রাইভেট বাড়িকে আহমাদ মুসা তার অফিস বানিয়েছে। ডিজিপি মাহির হারুন এবং অন্যদিকে ডক্টর রাজদা, সাবিহা এবং সাহাব নুরি সহ ডক্টর মোহাম্মদ বারজানজ ছাড়া এই বাড়ির নতুন পরিচয়ের খবর আর কেউ জানে না। ডক্টর মোহাম্মদ বারজানজ সেই রাতের ঘটনার পর জরুরি প্রয়োজনে ইস্তাম্বুলে গিয়েছিলেন। সেই প্রাইভেট হাউস মানে আহমাদ মুসার অফিসে তার বিশ্রাম কক্ষ। আহমাদ মুসা সে ডায়েরি নিয়ে বসে আছে, ডায়েরির পাতা উল্টাচ্ছে। ঠিক ডায়েরি নয়, এটা বিচ্ছিন্ন স্মৃতিচারণ। স্মৃতিচারণের বিষয় দেখে পড়তে লাগলো আহমাদ মুসা। শুরুতেই সে লিখেছে, প্রথম যেদিন নিজের সম্পর্কে পরিপূর্ণভাবে জানলাম, দেখলাম জীবনটাই কৃত্রিমতায় সাজানো। যে পিতাকে মুসলিম পিতা হিসেবে জেনেছি, জানলাম তিনি একজন ইহুদি আর্মেনীয়। আর জানতাম আমার মুসলিম পিতা বিয়ে করেছেন কনভার্টেড সুন্দরী আর্মেনীয়কে, যার হাজারো দৃষ্টান্ত আছে তুরস্কে, আর্মেনিয়ায়। পরে জানলাম মায়ের এ পরিচয় ঠিক নয়, তিনিও আর্মেনীয় ইহুদি। মুসলিম ও আর্মেনীয় শব্দ মিলিয়ে আমার নাম হল অ্যানোস আবদুল্লাহ গাজেন। আমি মুসলিম পরিচয় নিয়ে বড় হলাম, কিন্তু আমার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হল ইয়ারেভিনের একটি হিব্রু স্কুলে। তারপর আমরা একদিন রাতের অন্ধকারে মাইগ্রেট করে তুরস্কের পূর্ব আনাতোলিয়ার সবচেয়ে বড় শহর ভ্যানে চলে এলাম, আর্মেনিয়া থেকে পালিয়ে আসা এক মুসলিম পরিবার হিসেবে। ভ্যানে আমাদের জন্য বাড়ি, ব্যবসা, নাগরিক কাগজপত্র সবই প্রস্তুত। কিভাবে ছিল তা তখন বুঝিনি, কিন্তু এখন বুঝেছি এই সবই জগৎজোড়া ইহুদি আন্ডারওয়ার্ল্ডের কাজ। এই বিষয়গুলো আমি জানতে পারি যখন আমার 18 বছর বয়স। তখন আমি ভ্যানের এক সুন্দরী কলেজ ছাত্রী। আমি মুশে পড়ি আমার নতুন পরিচয়ে, কিন্তু আমার এই মানসিক অবস্থার উন্নতি ঘটে যখন আমি ভ্যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যখন আমি আর্মেনীয় বংশজাত এক ইহুদি তরুণকে ভালোবেসে ফেলেছি। অতীতকে ভুলে গিয়ে আমি আমার প্রতিভাবান প্রেমিককে ঘিরে নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে উঠি। তখন আমার সুখ স্বপ্ন 16 গলায় পূর্ণ হয়। যখন আমি পূর্ব আনাতোলিয়ান সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হই এবং প্রেমিকাকে বিয়ে করার কথা প্রকাশ করে দিন তারিখের জন্য পিতামাতাকে বলি। আমার স্বপ্নের 16 কলা যখন পূর্ণ ভাবছি, তখনই আমার জীবনের অন্ধকার পথের যাত্রা শুরু। একদিন গভীর রাতে আমাদের বাড়িতে আমার পিতামাতার সামনে 3 জন আগন্তুক আমাদের কমিউনিটি লিডারের পরিচয় দিয়ে বলল, আঙ্কারা সামরিক স্কুল থেকে অলরাউন্ডার ব্রিলিয়ান্ট রেকর্ড নিয়ে পাশ করে আসা ভ্যান সামরিক গ্যারিসনে সদ্য নিয়োগপ্রাপ্ত একজন অমিত সম্ভাবনাময় সামরিক অফিসারকে ভালোবাসতে হবে, তাকে বিয়ে করতে হবে। আমি এ প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। উত্তরে সাপের মতো ঠান্ডা গলায় ওরা জানায় যে আমার জীবন, আমার বাপ মায়ের জীবন, আমাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সবই তাদের। তাদের কথার অন্যথা করার উপায় আমাদের নেই। তাদের কথা না মানলে পরের দিনে আমার প্রেমিকের লাশ আমি দেখতে পাব। তারপর আমার পিতামাতা, আমি তাদের কথায় রাজি হয়ে যাই। আমি হয়ে যাই তাদের হাতের পুতুল। সেই সামরিক অফিসারের সাথে তারাই আমার পরিচয় করিয়ে দেয়। প্রথম দৃষ্টিতে সে আমাকে পছন্দ করে, তারপর ভালোবাসে, তারপর সে পাগল হয়ে ওঠে। আমি বুঝতে পারি সে অলক্ষ্যে আমাদের স্বার্থের ফাঁদে আটকা পড়ে গেছে। সে স্বার্থ কি আমি জানি না, জানে আমাদের কমিউনিটি গুরুরা, যারা আমাদের ব্যবহার করে। সে গোপনে আমাকে বিয়ে করে। এই কথা সে প্রকাশ করতে পারেনি পারিবারিক ও আইনি কারণে, কারণ স্ত্রী আছে। আজও আমি তার গোপন স্ত্রী। আজও আমার গোপন স্বামী আমাদের কমিউনিটির স্বার্থে কাজ করছেন। সে স্বার্থটা কি আমি জানি না। জীবনটা যদি আমার এটুকুর মধ্যেই শেষ হতো তাহলেও ভালো ছিল, কিন্তু তা হয়নি। আমার সৌন্দর্য, আমার যৌবনকে এটুকু মূল্যে বিক্রি করে আমার কমিউনিটি সন্তুষ্ট হতে চায়নি। তখন আমি আমার পিতামাতা থেকে আলাদা হয়ে এক গোপন বাড়িতে থাকি।
এ গোপন বাড়িটি আমার গোপন স্বামীই ঠিক করে দিয়েছেন। আমার স্বামীর পোস্টিং তখন আঙ্কারার হেডকোয়ার্টারের সেন্ট্রাল কমান্ডে। প্রতি উইকেন্ডে আসেন। সে সময় একদিন রাতে আমাদের কমিউনিটির দুজন এলেন। তারা দুজন সামরিক অফিসারের ফটো দেখিয়ে তাদের পরিচয় বললেন। একজন ভ্যানের ব্রিগেড কমান্ডার। এরা এখন থেকে সপ্তাহে 2 দিন ভিন্ন দিনে আসবেন সময় কাটাবার জন্যে। আমাকে তাদের সঙ্গ দিতে হবে। তারা নাকি বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দেখেছেন এবং তারা নাকি আমার সাথে সাক্ষাতের জন্য উদ্গ্রীব। উল্লেখ্য যে ধরনের অনুষ্ঠানে তারা আমাকে দেখেছেন সেসব অনুষ্ঠানের আয়োজক আমাদের কমিউনিটির লোকেরা। শান্তি সম্প্রীতির প্রসারমূলক এবং বিভিন্ন জাতীয় দিবস পালনমূলক এসব অনুষ্ঠানে সম্ভাবনাময় প্রতিভাবান সামরিক অফিসারদেরকেও ডাকা হয় গণসংযোগের কথা বলে। যথারীতি আমি এ প্রস্তাব অস্বীকার করে বলি, গোপন হলেও সে আমার স্বামী, তার সাথে বিশ্বাসঘাতকতা আমি করতে পারব না। তখন আবারও আমাকে স্মরণ করিয়ে দেয়া হয়, তাদের কথার অমান্য করার সুযোগ আমার নেই। আমার জীবন তাদের, আমার নয়। এর সাথে ভয় দেখানোর পালা। আবারও তারাই জয়ী হয়। আমার জীবন আরও অন্ধকারে ডুবে যায়। এভাবেই চলছে আমার জীবন। মিউজিয়ামে চাকরির ব্যবস্থাটা আমার কমিউনিটির লোকরাই করে দিয়েছে। আমার গোপন স্বামীর অনুমতিও এতে ছিল। চাকুরির সুবাদে নতুন ডুপ্লেক্স বাড়িটাতে আমি আছি। এটা একদিকে সামরিক গ্যারিসন, অন্যদিকে মিউজিয়াম, দুটোরই কাছে। এ ডুপ্লেক্স বাড়ির ভালো দিক হল এর তলাটা, উপর তলাটা নির্জন। আমার অন্ধকার জীবনের জন্য সুবিধাজনক। আমাকে ওরা সন্দেহ করেছে কি? ডিজিপি মাহির হারুন সেদিন আমার সাথে যেভাবে কথা বলল তাতে সেটাই মনে হয়। সেদিন আমার সাথে যেভাবে কথা বলল, আমার কমিউনিটির লোকেরা এসে আমাকে বলে গেছে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু কে যেন আবু আহমদ নামের ঘাড়েল একজন লোক এসেছে ভ্যানে। আমি যেন কথাবার্তায় সাবধান থাকি। বিশেষ করে সামরিক অফিসারদের পরিচয়ের ব্যাপারটা খুবই স্পর্শকাতর। এটা কোনোভাবেই যেন প্রকাশ না হয়। সেদিন এক অনুষ্ঠানে দেখলাম একজন যৌবনে, প্রথম দিকে আমি যেমন ছিলাম সে ধরনেরই কিছু মেয়ের আনাগোনা। বুঝলাম আমাদের কমিউনিটির লোকেরাই তাদের আমদানি করেছে। আমার অফিসারদের সাথেও দেখি তাদের পরিচয় করানো হচ্ছে। বুঝতে বাকি রইল না, তারা আমার মতোই কোনো হতভাগী। আমার মতো এই হতভাগীদের জীবনের বিনিময়ে আমাদের কমিউনিটির লোকেরা যে ব্যবসা করছে, সে ব্যবসায়ের স্বার্থ কি, লক্ষ্যটা কি? ডায়েরিটা এ পর্যন্ত পড়ে আহমদ মুসা বন্ধ করল। আগে পিছের পাতা উল্টাতে লাগলো। সে সামরিক অফিসারদের নাম কোথাও আছে কিনা, কোনোভাবে নাম কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু না। তন্ন তন্ন করে খুঁজেও নাম কোথাও পেল না। আশ্চর্য! অনাহত বিশ্বাসঘাতকতা, ব্ল্যাকমেইলের শিকার একজন মহিলা তার কমিউনিটির সাথে বিশ্বাসঘাতকতা করেনি। সব কথাই সে বলেছে, কিন্তু নামগুলো উল্লেখ করেনি। কমিউনিটির স্বার্থ কি জানত না, তবু কমিউনিটির স্বার্থ সে রক্ষা করতে চেয়েছে। স্বার্থ রক্ষা করেছে তার সাথে সম্পর্কিত সামরিক উচ্চ পদে আসেন। তাদের নাম পরিচয় জানা এখন এই মুহূর্তের জন্য সবচেয়ে বড় কাজ। আহমদ মুসা টেলিফোন করল মিসেস গাজেনের আয়া সমীকে। ওপার থেকে সমীর কণ্ঠ পেতে আহমদ মুসা বলল, আমি মিসেস গাজেনের খবর নিতে চাই, আমার কয়েকটা কথা জানার আছে। ওয়েলকাম স্যার, বলুন, বলল গাজেনের আয়া। মিসেস গাজেনের কি এক বা একাধিক বন্ধু ছিল যাদের সাথে তিনি অন্তরঙ্গভাবে মিশতেন? জিজ্ঞাসা আহমদ মুসার। ওপার থেকে কোনো জবাব এলো না। নীরব সমী। মিসেস গাজিনের আয়া। সমীকে নীরব দেখে আহমদ মুসা আবার বলল, দেখুন সমী, মিসেস গাজেনের হত্যাকারীদের পাকড়াও করতে আপনার সাহায্য আমরা চাই। ওদের পাকড়াও করতে যে প্রশ্ন আমি করেছি তার উত্তর জানা খুবই জরুরি। সরি স্যার, ম্যাডামের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে খুব বিব্রত লাগছে স্যার, সমী ওপার থেকে বলল। তিনি এখন নেই, এখন তার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে বিব্রত লাগছে। সমী আবারও বলল ওপার থেকে, তিনি এখন নেই এবং তার পার্সোনাল ব্যাপার আর কোনো কিছুই পার্সোনাল নেই। তার হত্যাকারীদের ধরার জন্যে সব কথা আমাদের জানা দরকার, বলল আহমদ মুসা। কি বলবো স্যার, বুঝতে পারছি না। প্রতি উইকেন্ডে নিয়মিত একজন আসতেন। শনিবার রাতে আসতেন, রোববার রাতে চলে যেতেন। ঘর থেকে তিনি বেরোতেন না। আমরা উপরে যেতাম না। খানা পরিবেশন ম্যাডামই করতেন।
ম্যাডাম তার সম্পর্কে কিছুই বলেননি, তবে আচার ব্যবহারে তাকে স্বামী স্থানীয় বলেই আমাদের মনে হয়েছে। পরের উইকে মঙ্গল ও বৃহস্পতিবার রাতেও তিনি বা কেউ আসতেন। সব আসাটাই রাত 10টার পর। রাত 10টার পর আমরা শুয়ে পড়তাম। আপনারা তাকে বা তাদেরকে দেখেছেন? জিজ্ঞাসা আহমদ মুসার। মঙ্গল ও বৃহস্পতিবার রাতে যারা আসতেন তাদের দেখার প্রশ্নই ওঠে না, রাতেই তারা চলে যেতেন। উইকেন্ডে যিনি আসতেন তিনি দু একবার পলকের জন্য আমার চোখে পড়েছেন মাত্র, বলল সে। তার মুখের বা শরীরের কোনো বৈশিষ্ট্য বা চিহ্ন আপনাদের মনে পড়ে? জিজ্ঞাসা আহমদ মুসার। কপাল চওড়া, হাসি মাখা মুখ, এটুকুই নজরে পড়েছে। ওদের কোনো জিনিসপত্র ফেলে যাওয়া কোনো চিহ্ন? আহমদ মুসা আবার জিজ্ঞাসা। স্যার, এরকম তো কিছু মনে পড়ছে না, বলল সমী। কতদিন পর্যন্ত ওরা আসছেন? মানে ওদের আশাটা অনাহুত ছিল কিনা, ওরা এখনো আসে কিনা? আহমদ মুসা বলল। কোনো আশাটা এখন আগের মতো নিয়মিত নয় স্যার, তবে আশা বন্ধ হয়নি, বলল সমী। তোমার ম্যাডামের বয়স কত ছিল? জিজ্ঞেস করল আহমদ মুসা। স্যার, 40 তো হবে, তবে স্যার তিনি বয়সের চেয়ে ছোট ছিলেন। অদ্ভুত ছিল তার দেহ গঠন। মেকআপ না করলেও তাকে 30-এর বেশি মনে হতো না। তাই হবে, ওরা কমিউনিটির শ্রেষ্ঠ মেয়েদেরকে বাছাই করে তাদের স্বার্থ জুবকাস্টে বলি দেওয়ার জন্যে, আহমদ মুসা বলল। কথা শেষ করে আহমদ মুসা সমীকে ধন্যবাদ দিয়ে বলল, দরকার হলে আপনাকে আবার বিরক্ত করব। কল অফ করে দিয়ে আহমদ মুসা সোফায় গায়ে এলিয়ে দিল। মাথা খালি করে একটু বিশ্রাম নিতে চেয়েছিল, কিন্তু রাজ্যের চিন্তা এসে ঘিরে ধরল তাকে। ওয়েটার কফি দিয়ে সরে যেতেই সান অফ হলি আরারাত বা সোহা এর প্রেসিডেন্ট মেহরান মুসেগ মিসিস বলল, মিস্টার জেনারেল, তাড়াতাড়ি আমাদের আসল কথাটা দরকার। বলুন, বলল জেনারেল মেডিন মেসুদ। জেনারেল মেডিন মেসুদ তুর্কি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একজন। তিনি তার স্টাফ অফিসের প্রধান, অফিসারদের ট্রান্সফারের প্রধান ব্যক্তি। মেহরান মুসেগ তাকালো হলি আরারাত গ্রুপের অন্যতম ভারদান বুরাগের দিকে। ভারদান বুরাগ নড়ে চড়ে বসে বলল, দেখুন, গত কয়েকদিনে পূর্ব আনাতোলিয়ায় আমাদের আরারাত অঞ্চলে প্রায় অর্ধশত নিরপরাধ মানুষ নিহত হয়েছে। অথচ মাদকের বিস্তারের মতো সামাজিক অপরাধ দমনে আমাদের লোকেরাই সেখানে সবচেয়ে বেশি সক্রিয়। আমাদের লোকদের উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যার জন্য দায়ী শুধু পুলিশ, ওই অঞ্চলের সেনা অফিসাররাও দারুণভাবে উৎসাহী। বলে ভারদান বোরাগ পকেট থেকে ভ্যান, অগ্রি, ইজদির এবং কারস প্রদেশের সামরিক অফিসারদের তালিকা জেনারেল মেডিন মেসুদের সামনে রেখে বলল, এই অফিসারদের সরিয়ে দিয়ে তাদের নামের বিপরীতে লেখা অফিসারদের এনে বসাতে হবে। ভারদান বুরাগের কথা শেষ হওয়ার সাথে সাথে মিরহান মুসেগ বলল, এটা করতেই হবে, না করলে আমাদের ধ্বংস করে ছাড়বে। কিন্তু এত স্টাফ এইভাবে বদল হয় না, করা যায় না। ক্ষোভ ঝরে পড়ল জেনারেল মেডিন মেসুদের কণ্ঠে। তার চোখে মুখে বিরক্তির ছাপ। সবই সম্ভব, আপনারা ইচ্ছা করলে কোনো কিছু অসম্ভব নয়। অনেক সাহায্য করেছেন আপনি, এ সাহায্যটাও করতে হবে। তাহলে গোটা দেশের সেনা অফিসারকেই বদলি করুন, তাহলে অন্য কিছু ধারণা করার সুযোগ হবে না। ভারদান বুরাগই আবার বলল। দুই চোখ ছানাবড়া করে তাকালো জেনারেল মেডিন মেসুদ ভারদান বুরাগের দিকে, বলল, দেখুন, রসিকতা করার ব্যাপার নয় এটা। আমরা রসিকতা করছি না, সত্যিই বলছি। শুধু 4টি প্রদেশে সেনা অফিসারদের ট্রান্সফার নিয়ে প্রশ্ন তুলতেই পারে কেউ। সুতরাং সারা দেশে সেনা অফিসারদের ট্রান্সফার করার কথা আমরা সিরিয়াসলি ভাবছি, বলল ভারদান বুরাগ। এ ধরনের ঘটনা নজিরবিহীন, কোনো যুক্তি নেই এমন সিদ্ধান্ত গ্রহণের, জেনারেল মেডিন মেসুদ বলল। বিরক্তি ও অসন্তোষের ভাব ফুটে উঠল ভারদান বুরাগ এবং মেহরান মুসেগের চোখে মুখে। ভারদান বুরাগ বলল, আপনার কোনো যুক্তি আমরা শুনতে চাই না। বলুন, আমরা যা বলেছি তা করবেন কিনা। আপনি যদি অস্বীকার করেন তাহলে কি ঘটতে পারে আপনি জানেন। আপনার মান সম্মান শুধু নয়, চাকরি শুধু নয়, কোর্ট মার্শাল হবে আপনার। মুহূর্তে মুছড়ে পড়ল জেনারেল মেডিন। নিচু হয়ে গেল তার মাথা। বলল, আমি করব না সেটা তো বলছি না। একটু থেমে আবার বলল, একসাথে করায় অসুবিধা আছে, আপনাদের প্রায়োরিটি বলুন। সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে ভারদান বুরাগ পরস্পর মুখ চাওয়াচাই করল এবং বলল, ঠিক আছে।
আগ্রি এবং ইজদির প্রদেশে সেনা অফিসারদের আগে ট্রান্সফার করুন। ইজদির প্রদেশে মাউন্ট আরারাত অবস্থিত, আর আগ্রি এই প্রদেশের পশ্চাৎভূমি। ভ্যান প্রদেশ আগ্রির পেছনে, আর কার্স ইজদির প্রদেশের উত্তরে। ওকে, তাই হবে, তবে এ মাসে নয়, বিভিন্ন সময়। জেনারেল মেরিন মেসুদ বলল, ধন্যবাদ, কিন্তু বাকি 2 প্রদেশে ট্রান্সফার করতে হবে একটু পরে হলেও, বলল ভারদান বুরাগ। ঠিক আছে, কিন্তু এই ট্রান্সফার দিয়ে আপনারা কি করতে চান? জেনারেল মেরিন মেসুদ বলল। হাসল ভারদান বুরাগ, বলল, অন্য কিছু নয়, লক্ষ্য আমাদের লোকদের বাঁচানো। কিন্তু শুধু সেনা অফিসারদের বদলি করলেই কি এ লক্ষ্য অর্জন হবে? এক্ষেত্রে পুলিশের ভূমিকাই তো বড়, বলল জেনারেল মেরিন মেসুদ। ওটা আগে থেকেই আমাদের বিবেচনায় আছে, বলল মেহরান মুসেগ। কফির কাপে চুমুক দিয়ে বলল জেনারেল মেরিন মেসুদ, ওকে, আপনারা সফল হন, কিন্তু আপনারা আমার প্রতি অবিচার করেছেন। কিন্তু আমরা আপনার জন্য তো কম করিনি। আপনি যত দ্রুত এত দূর এসেছেন, তার পেছনে আমাদের অবদান অনেকখানি। আপনি তুরস্কের সবচেয়ে ধনী জেনারেলদের একজন, সেটাও কি আমাদের কাজ নয়? আর আমরা তো অবিচার করিনি, আমরা উপকার চাচ্ছি আপনার কাছে। এটা কি চাইতে পারি না? চাইতে পারেন, কিন্তু চাওয়াটা হয়ে দাঁড়াচ্ছে সীমা ছাড়া, বলল জেনারেল মেডিন। হাসল ভারদান বুরাগ, বলল, কিন্তু আমাদের চাওয়াটা আমাদের কাছে 1 ইঞ্চিও বেশি নয়, সুতরাং গা ছাড়া চাওয়া এটা নয়। এ কথা ঠিক, প্রয়োজন থেকেই চাওয়ার সৃষ্টি হয়, কিন্তু সব চাওয়া পূরণ হবার মতো নয়। কিন্তু আপনারা সেটাই করতে যাচ্ছেন, জেনারেল মেডিন মাসুদ বলল। কি করব, এটাই আমাদের তো নীতি। আমাদের চাওয়া পূরণ করতেই হবে এবং আপনাকে তা করতেই হবে, ভারদান বুরাগ বলল। হ্যাঁ, আমি তো পণবন্দী, জেনারেল মেডিন মেসুদ বলল, তার মুখে অসহায়ের ভাব। যদি এটাই ভাবেন তাহলে, বলেই উঠে দাঁড়ালো ভারদান বুরাগ, বলল আবার জেনারেল মেডিনকে লক্ষ্য করে, আমাদের সময় দেয়া, আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। মেহরান মুসেগ উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ালো জেনারেল, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল ভারদান বুরাগ ও মেহরান মুসেগের সাথে। অতি কষ্টে মুখে হাসি ফোটানোর চেষ্টা করছিল সে। বেরিয়ে এলো তারা রেস্টুরেন্ট থেকে। মেহরান মুসেগ, ভারদান বুরাগ রেস্টুরেন্টের সদর দরজা দিয়ে বেরিয়ে এলো, আর জেনারেল মেডিন মেসুদ ভিন্ন আরেকটি দরজা দিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠল মেহরান এবং ভারদান। ড্রাইভিং সিটে বসল তারা। গাড়িটা তারই। তার পাশের সিটে ভারদান বুরাগ। ভারদান বুরাগের মুখে হাসি, কিন্তু ভাবছিল মেহরান মুসেগ, বলল সে। আর জেনারেলকে আনউইলিং হর্স মনে হলো। আমি তার পিঠে চড়ে বসে আছি, সেটা তিনি পছন্দ করছেন না। সেটাই স্বাভাবিক। তার উপর মুসলমানের বাচ্চা, বিশ্বাসঘাতকতা করলেও ইমান ওদের সরে যায় না। সুযোগ পেলেই মাথা তোলে, কিন্তু জেনারেল মাথা তুলে কোনো ফল পাবে না। আমাদের কিছু ভিডিও অডিওর মধ্যে তার প্রাণ বাধা আছে, সুতরাং প্রাণ রক্ষা করতে চাইলে আমাদের পুতুল তাকে হতেই হবে, বলল ভারদান বুরাগ হাসতে হাসতে। তার ভাবান্তর ঘটেছে বেশ আগে থেকেই। গাজেনের গোপন স্বামী হওয়া সত্ত্বেও অনেক আগে থেকেই তিনি মিসেস গাজেনের খোঁজ খবর নেওয়া ছেড়ে দিয়েছিলেন। মেহরান মুসেগ বলল, ওটা বড় কথা নয়, কারণ তার জন্যে নতুন সারপ্রাইজিং ছিল। যাদের প্রতি তার আকর্ষণ মিসেস গাজেনের চেয়ে অনেক বেশি, সুতরাং দেশপ্রেম তার কাছে উকিঝুঁকি মারলেও সে সাধু হয়ে যায়নি। অতএব ভয়ের কিছু নেই তার তরফ থেকে, বলল ভারদান বুরাগ। কিন্তু ধরুন 2 প্রদেশ থেকে আমাদের বাঞ্ছিত সেনা অফিসারদের বসালো অন্যদের সরিয়ে, তাতে কি আমাদের কাজ হবে? একাই 100 আবু আহমদ তো আছেই। কার সাথে এসে জুটেছে দেশভক্ত পুলিশ অফিসাররাও। তাদের ম্যানেজ করা না গেলে আমরা এগোবো কিভাবে? মেহরান মুসেগ বলল। ভাববেন না মুসেগ, সেনাবাহিনী হাতে থাকলে খুব বেশি চিন্তা আর আমাদের থাকে না। আর আমরা তো 2 কাজ করব। 1, মাউন্ট আরারাতের স্বর্ণভাণ্ডার হস্তগত করার চেষ্টা। দ্বিতীয় হল আমাদের লোক দিয়ে গণবিদ্রোহ শুরুর মাধ্যমে গণহত্যা ঘটিয়ে এই অঞ্চলকে তুরস্ক থেকে বিচ্ছিন্ন করা। এই 2 বিষয়ে পুলিশের করণীয় কিছু নেই। মাউন্ট আরারাত পাহারা দেয় সেনাবাহিনীর লোকেরা, সুতরাং সেখানে পুলিশ থাকছে না। অন্যদিকে সরকার ও পুলিশের গণহত্যা ইস্যু করে যে বিদ্রোহ হবে, সেখানে কিছু করার শক্তি পুলিশের থাকবে না। ডাকা হবে সেনাবাহিনী, যারা থাকবে আমাদের অনুগত। অতএব চিন্তার কিছু নেই, বলল ভারদান বুরাগ। এই 2 কাজই তো লং টার্মের। এখন আমরা কি করব?
বলল মেহরান মোশেক। কি করব মানে? আমাদের মাউন্ট আরারাতের স্বর্ণভাণ্ডার অভিযানের গ্রাউন্ড ওয়ার্ক তো চলবে। আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন বাছাই করা লোকদের মাদক ব্যবসায়ী হিসেবে জেলে পাঠানোর কাজও যেমন চলছে তেমনই চলবে। ভাহদান বুরাক বলল, কিন্তু এই কাজগুলো তো বন্ধ হওয়ার পথে। কমপক্ষে 10 জায়গায় আমাদের লোকের হাতে নাতে ধরা পড়েছে, আর প্রাণহানির ঘটনাগুলো তো অ্যালার্মিং। আমাদের বেস্ট জনশক্তির একটা অংশ হয়ে গেছে। পুলিশ এবং গোয়েন্দা আমাদের কৌশল বুঝে ফেলেছে। এই পথে আমরা আর এগোতে পারবো বলে মনে হয় না। সময় নষ্ট এবং সব কিছুর মূলে রয়েছে আবু আহমদ। সে আমাদের সব লোককে খুন করেছে। তার ব্যাপারে তো আমরা কিছুই করতে পারলাম না। তাকে এভাবে মাঠে রেখে আমরা এগোতে পারবো কি? শোনা যাচ্ছে মিউজিয়ামে হানা দেয়া হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের দায়িত্ব সরকার নজিরবিহীনভাবে তাকেই দিয়েছে। ক্ষমতাহীনভাবে সে যতটা ভয়ঙ্কর, ক্ষমতা পেয়ে কতটা ভয়ঙ্কর হবে কে জানে, বলল মেহরান মোশেক। ভাহদান বুরাকের চোখে মুখেও বিমর্ষতা নেমে এলো। বলল, আপনি ঠিকই বলেছেন, ওই লোকটা আমাদের ব্যর্থতার জীবন্ত নজির। কিন্তু আমরা কি করব? চেষ্টার তো ত্রুটি করিনি। লোকটা হয়তো জাদু জানে, কিংবা আগের পরে সব কিছুই দেখতে পায়। তাকে কোনো ফাঁদে আটকানো গেল না। এক্ষেত্রে যুদ্ধের কৌশল হল সামনের বাধা এড়িয়ে এগোবার নতুন পথ সৃষ্টি করা। আমরা তাই করেছি। আমাদের দুটি লক্ষ্যই এ ধরনের। এখানে আবু আহমদ বাধ্য হয়ে দাঁড়ানোর আর কোনো স্কোপ নেই। এ অর্থ তাকে আমরা রেহাই দিচ্ছি না। সামনে এগোবার বিজয় রথ থেকে ঠিক সময়ে মোক্ষম অস্ত্রটি মারা হবে। ঈশ্বর আমাদের সহায় হন, বলে স্লো হয়ে আসা গাড়ির গতিতে ব্রেক কষল মেহরান মোশেক। পৌঁছে গেছে তারা হোটেলে।